ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে সিনেমা ময়না। বেশ আগেই শুটিং সম্পন্ন হলেও নানান পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে এসেছে ময়না। এই সিনেমায় অভিষেক হয়েছে চিত্রনায়িকা রাজ রিপার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, আফফান মিতুল, আরেফিন জিলানি, মোমিনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত সহ অনেকে। পরিচালনা করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। অভিষেকে কেমন সাড়া পেল ময়না? কেমন ছিল এই যাত্রাপথ? কতদূর যেতে চান নবাগত চিত্রনায়িকা রাজ রিপা? সেই সব গল্প জানতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন চিত্রনায়িকা রাজ রিপা। ওয়েলকাম টু স্যান্ডেলিনার শোবিজ টুনাইট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে অভিষেক হয়ে গেল আপনার, তাই তো? কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ অনেক অপেক্ষার পরে আসলে আমার এই ময়না সিনেমা রিলিজ হয়েছে। অনেকের তো ধারণা ছিল, বা আমারও চিন্তা ছিল যে সিনেমা কেন রিলিজ হচ্ছে না, কবে একটা রাইট টাইম আসবে। কিন্তু আমাদের সিনেমাটা নির্মাণ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এই জন্যই 14ই ফেব্রুয়ারিতে আমার এই ময়না সিনেমাটা রিলিজ হয়েছে। তো বেশি ভালো লাগছে, কারণ বড় পর্দায় যখন নিজেকে অ্যাজ এ হিরোইন হিসেবে দেখতে পারছি, এবং অডিয়েন্স আমাকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে যে না, রাজরিপা সম্ভাবনাময়ী, তাকে দিয়ে সম্ভব। তো এই কমেন্টসগুলো শুনে আমার নিজেরই আসলে খুব ভালো লাগছে, এবং কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছে। আমি জানতে চাই যে কতটা সংগ্রামের পর আপনি আজকে এখানে? অনেকটা। কারণ আমি দহন সিনেমার মাধ্যমে আসলে জ্যাজ মাল্টিমিডিয়াতে আসি। তারপর সেখান থেকে আপনার 2018 সালে সিনেমার কাজ রিলিজ হয়েছিল। তারপর হচ্ছে আমার মুক্তি সিনেমায় কাজ করেছি ইফতেখার চৌধুরী স্যারের। তো সেটা আসলে এখনো আমার শুটিং চলছে। তো ইনশাল্লাহ এই বছরেই ওটা রিলিজ হবে। তবে থার্ড ফিল্ম হচ্ছে ময়না, জ্যাজ মাল্টিমিডিয়ার। তবে যেহেতু আমি জ্যাজের ঘরের মেয়ে, সেহেতু বড় পর্দায় অ্যাজ এ হিরোইন, মানে জ্যাজের ঘর থেকেই আমি আসলে বড় পর্দায় এসেছি। এটা আমার জন্য একটা লাক। তো এটা আপনার 3 নম্বর সিনেমা, বাট হ্যাঁ, প্রধান চরিত্রে এটাই আপনার প্রথম? হ্যাঁ, প্রধান চরিত্রে এটাই প্রথম। আর দহন সিনেমায় হচ্ছে আপনার 3জন হিরোইন ছিল, তার মাঝে আমি একজন ছিলাম। তো আমার আসলে স্ট্রাগলটা অনেক ধৈর্য ধরেই ছিলাম। মূলত দেখেন 2018 সাল থেকে এখনো 2025 সাল পর্যন্ত আমি সিনেমার জন্যই ওয়েট করছি যে আমাকে বড় পর্দায় দেখা যাবে, আমি একজন সিনেমার অ্যাক্ট্রেস হয়ে ফিরতে চাই ইন্ডাস্ট্রিতে। তো আজকে সেই অপেক্ষার পালা শেষ হলো। আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে। আসলে আমরা যাত্রায় তো অনেক মানুষকে হারাই, আবার অনেককে পাই। তো আপনার এই যাত্রায় কাদের সাপোর্ট বেশি ছিল? আমার এই যাত্রায় আসলে আমি কিছু মানুষের সাপোর্ট পেয়েছি যারা আমার খুব কাছের। ইফতেখার চৌধুরী স্যার, উনি আমাকে 2020 সাল থেকে অনেক সাপোর্ট দিচ্ছেন। তবে জ্যাজ মাল্টিমিডিয়া 2018 সাল থেকে আমার সাপোর্টে আছে। জ্যাজ থেকে যেহেতু আমার পথ চলা শুরু, জ্যাজের যখন আমি শুনি যে আমি জ্যাজের সিনেমা করছি, তখন আমার কনফিডেন্সটা অনেক হাই হয়ে যায় যে না, আমাকে দিয়ে সম্ভব, আমি পারবো সিনেমায় কাজ করতে। তো আসলে আব্দুল আজিজ ভাই, তারপর ইফতেখার চৌধুরী স্যার, আলিমুল্লাহ ভাই, তাদের অনেক সাপোর্ট ছিল। মানে প্রফেশনাল কাজের জায়গার বাইরে মানে স্পেশাল কোনো বন্ধু, মানে বিশেষ কোনো বন্ধু, যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডে, এমন কেউ কোনো মানুষ আপনার পাশে ছিল? একজন যে আমার শুরুটাই ছিল সেটা হচ্ছে শিমুল খান। উনি হচ্ছে কাস্টিং ডিরেক্টর। উনি বন্ধু না, ওনাকে আমি কাস্টিং ডিরেক্টর হিসেবেই দেখেছি, বাট তার একটা সাপোর্ট ছিল। তো যখন আমি আসলে জ্যাজে চলে আসি, তখন ওইভাবে তার থেকে আর সাপোর্ট নেওয়া হয় না। তো এই পথ চলায় এই পর্যন্ত আমি যদি বলি, আমি একাই আসলে আমার পথ বেছে নিয়েছি। কিন্তু কোনো ভালোবাসার মানুষ ছিল না আপনার? হ্যাঁ, ভালোবাসার মানুষ তো ছিল। সে তো স্পেশাল একজন মানুষ, সে তো সবসময় চাইবে আমি ভালো কিছু করি। সে তো অলওয়েজ সাপোর্ট। তাহলে তার সাপোর্টটা অলওয়েজ আপনি পেয়েছেন, তাহলে আপনি অবশ্যই অনেক বেশি লাকি। এই জন্যই তো রিলেশনটা এখনো টিকে আছে। আচ্ছা, ময়না কেমন সাড়া পেল? ময়না আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যখন শুনেছিলাম যে ময়না 14ই ফেব্রুয়ারি রিলিজ হবে, আমি খুব খুশি ছিলাম। বাট দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, প্রতিটা জায়গায় আন্দোলন। তো সবাই আসলে কিভাবে বাসা থেকে বের হয়ে সিনেমা হলে যাবে, এটা একটা আমার চিন্তার বিষয় ছিল। তার উপরে 14ই ফেব্রুয়ারি ছিল আমাদের শবে বরাত। তো আমি সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে হয়তো 1-2 দিন সিনেমা হলে মানুষ নাও আসতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখছি খুব ভালো মানুষের সাড়া পাচ্ছি।
সবকিছুর মাঝে আসলে আমরা বাঙালিরা না একটু বিনোদন প্রিয় মানুষ। অবশ্যই আমরা চাই দিন শেষে যাই হোক কিয়ামত হয়ে যাক, তারপরেও তারা বিনোদনটাকে অনেক পছন্দ করে। আমাদের লাগবে বিনোদন, মানে তাছাড়া আমাদের জীবনটা তো বোরিং হয়ে যাবে, কিভাবে কাটাবো আমরা সময়? সেটাই। আপনাকে ময়না ডাকবো নাকি রাজরিপা? এখন যেহেতু আমার ময়না সিনেমা রিলিজ হচ্ছে, আমাকে ময়না বলে ডাকলেই বেশি ভালো হবে। তাহলে এখন আমরা ময়না বলেই গল্পটা চালিয়ে যাই। একদম। আপনার সামনের প্ল্যান কি? আমার সামনের প্ল্যান হচ্ছে আপনার মুক্তি সিনেমায় আমাকে খুব দ্রুত দেখা যাবে। তো সেটা নিয়ে আসলে প্রিপারেশন নিচ্ছি, কিভাবে কি হবে না খুব না দ্রুত হবে। বলতে কত দ্রুত? এই বছরে কোরবানি ঈদের মধ্যে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও চাই আপনি সেটা ভালো করে করেন। আপনার শুভাকাঙ্ক্ষীরা কি বলছে আপনাকে নিয়ে? আহ, ওরা না, আমার ওয়েল উইশার যারাই আছেন তারা আসলে খুব এক্সাইটেড ছিল যে অনেক দিন পর, অনেকে আছে না অডিয়েন্স বলেন ওয়েল উইশার বলেন, ওরা না ট্রাই করছিল যে কবে ময়নাকে দেখতে পাবো, কবে মুক্তিকে দেখতে পাবো, না রাজরিপাকে বড় পর্দায় দেখতে পাবে। কারণ জানে যে আমি এই সিনেমাটার জন্য খুব পাগলামি করেছি, সিনেমা দুইটার জন্য, যে এই সিনেমা হলে না আসা পর্যন্ত অনেক বেশি স্ট্রাগল করেছি। তো তারা আসলে চেয়েছিল যে হলে সিনেমাটা আসুক, রাজরিপার স্বপ্নটা পূরণ হোক। আপনার ময়না শুরুর জার্নিটা মনে পড়ে কি? কত দিনের জার্নি ছিল? 2 years। 2 বছর? হ্যাঁ। একটু ডিটেলসে জানতে চাই। আমি যখন ময়না সিনেমার প্রপোজালটা পাই, এটা হচ্ছে 2022 সালে, আমার ডেটটা মনে আছে 20 তারিখে। Wow. আমাকে হঠাৎ করে আলিমুল্লাহ ভাই ফোন দিয়েছিলেন যে রাজরিপা একটা অফিসে আসো। আমি গেলাম, যাওয়ার পর আমাকে ময়না সিনেমার স্টোরিটা জানানোর পর বলতেছে যে কেমন লাগলো। আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, বাট এই সিনেমার নায়িকাকে আমাকে যে গল্প শোনালেন, যাই হোক, সে আমাকে বললো যে তুই সাইনিং কর, এই সিনেমাটা তুই করছিস। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ জ্যাজের দহন করার পর আমার খুব ইচ্ছা ছিল যে জ্যাজের ঘর থেকে আমার একটা সিনেমা আসবে। তো আলহামদুলিল্লাহ সেদিন আমি সিনেমাটা সাইনিং করে ফেলি এবং 2 দিন পরেই হচ্ছে আমার সিনেমা শুটিং স্টার্ট হয়ে যায়। সব মিলিয়ে আসলে আমি বলবো যে আমি মন থেকে চেয়েছিলাম। কতদিন হয়েছিল সেটাই। শুটিংটা? শুটিংটা হয়েছিল আপনার 1 মাস। 1 মাস। 1 মাস, ধরেন আমরা ঢাকায় 7 দিন শুটিং করেছি, ধামরাইতে 18 দিন শুটিং করেছি, তারপর হচ্ছে উত্তরার সেটে আপনার 1 সপ্তাহ শুট করেছি। আচ্ছা, আমরা বাইরের সিনেমায় দেখি যে আমরা অনেক দিন ধরে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসরা প্রিপারেশন নিয়ে থাকে। আপনার ক্ষেত্রে আপনি প্রিপারেশনে কতদিন সময় পেয়েছিলেন? আমি প্রিপারেশনের জন্য কোনো সময় পাইনি, এক ফুটাও না? একদমই না। কারণ 2 দিন শুটিং শুরু হওয়ার 2 দিন আগে কিন্তু সাইনিং করেছি, আমি স্ক্রিপ্টটাও হাতে পাইনি। বাট গল্পটা এত স্ট্রং, এত সুন্দর, তখন মনে হয়েছে যে আমি আমার ক্যারেক্টার নিয়ে খেলতে পারবো। আমার এমন একটা চিন্তাধারা ছিল এবং কনফিডেন্স ছিল নিজের উপর। মেঘ ভাই, মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই যে পরিচালক, সে নিজেই বলেছে যে রাজরিপা তুমিই পারবে এই ক্যারেক্টারটা প্লে করতে, এজন্য তোমাকেই চয়েস করেছি। তো ময়না আর রাজরিপার ভেতরে কি আসলে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ময়নার মধ্যে ময়না হচ্ছে একটা গ্রামের সুবিধাবাদী একটা নারীর গল্প যে বহুরূপী, কিন্তু বাস্তবে রাজরিপা এমনটা না। তবে ময়নার স্ট্রাগলের সাথে কিছুটা আমার স্ট্রাগল লাইফটা মিলে যায়। ধরেন আমি মফস্বল শহর থেকে উঠে এসে এই ঢাকাতে এসে আমি যে নায়িকা হওয়ার জন্য যে স্ট্রাগল করছি, ময়না তার ফিউচার ব্রাইট করার জন্য আসলে গ্রাম থেকে শহরে যায়। তবে ময়নার ক্যারেক্টারের সাথে আছে অনেকগুলা ছেলের সাথে অনেক প্রেমের সম্পর্ক আছে, তো ওইটা কিছুটা আমার লাইফে মিলে যে আমিও প্রেম করেছি। কিন্তু ময়না সিনেমায় কিছু জিনিস আছে যেটা আসলে আমার লাইফের সাথে মিলবে না, কয়েকটা জিনিস তো আছে গল্পের সাথে তো মিলে না। তবে একটা কথা বলি যে ময়নাটা কিন্তু একদম একটা মেয়ের, একটা ময়না নামে একটা মেয়ের বায়োগ্রাফি বললেই চলে, বাট মেয়েটাকে সেটা জানানো যাবে না। তার মানে কি এটা সত্য এটা ঘটনার সত্য অবলম্বনে একটা ঘটনা। ফিকশন? একদম। দ্যাটস গ্রেট। আমার যে ময়না সিনেমার গল্পটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে ধরেন 80% মেয়েদের লাইফে এমন ঘটনা ঘটে। অবশ্যই আমি দর্শককে বলবো আপনারাও ময়না দেখতে যান। তার আগে আরেকটু রাজরিপার কাহিনী শুনতে চাই। আমরা তো যখন একটা মেয়ে অ্যাক্ট্রেস হিসেবে ওঠে, তার তো অনেকগুলো স্ট্রাগল ওভারকাম করতে হয়। নিশ্চয়ই অনেক স্ট্রাগল ছিল আপনার। নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? প্রস্তুত করেছি, আমি যখন ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি সিনেমার হিরোইন হব।
টিভি মিডিয়াতে কাজ করব। তো ওই স্বপ্ন থেকে আজকে মনে করেন আমার এখানে আসা। তো একজন সিনেমার হিরোইন হতে গেলে কি লাগে? অবভিয়াসলি তার ডান্স করতে হবে, তার ফাইট জানতে হবে, তার আসলে এক ক্ষেত্রে রূপবতী গুণবতী দুইটাই থাকতে হবে, অভিনয়ের যোগ্যতা থাকতে হবে। তো ছোটবেলা থেকে আসলে এইসব সাংস্কৃতিক অঙ্গনে, স্পোর্টসে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম। তো সব কিছুই মোটামুটি আমি কিছু জিনিস শিখে আসলে এসেছি নিজের ইচ্ছা থেকে। এখানে আসার পর আবার থিয়েটার করেছি। থিয়েটার করার পর আপনার মোটামুটি মার্শাল আর্টটা যা দরকার সবই শিখেছি। বাইক টাইক রাইড করা, Wow. মানে সবকিছুই একটা একটা মানে কম্বিনেশন, টোটাল কম্বিনেশন। তো আসলে ট্রাই করেছি একদম প্রপার ভাবে। যদি বলি যে আমি সবকিছু খুব ভালোভাবে পারি, আমি সেটা বলবো না। মানে সিনেমার জন্য যতটুকু দরকার ততটুকু আসলে আমার করা হয়েছে। আপনার অনুপ্রেরণার জায়গায় কে ছিলেন? উম, কাকে আপনি রোল মডেল হিসেবে দেখতেন? হ্যাঁ, আমি ছোটবেলায় যাদের দেখে আমার নায়িকা হওয়ার ইচ্ছা জেগেছিল সেটা হচ্ছে শাবানা ম্যাম, শাবনূর আপু, তারপর মৌসুমী আপু। তাদেরকে দেখেই আসলে আমার ইচ্ছা জাগে। তবে লাস্ট আমি জ্যাজ মাল্টিমিডিয়ার মাহিয়া আপুকে দেখে আমি আসলে আমার খুলনা থেকে ঢাকা চলে আসি যে আমি এবার নায়িকা হব। কখনো শাবনূর আপুর সাথে সামনাসামনি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছিল। আমার দহন সিনেমাতেই তার সাথে আমার দেখা হয়েছিল। তাকে সামনে দেখে যাকে আপনি আপনার নিজের অনুপ্রেরণা মনে করতেন, মানে ওই মোমেন্টটা কেমন ছিল? আহ, খুবই আসলে তার সামনে যখন যাই না, আমি শুধু এইভাবে তাকিয়েছিলাম অনেকক্ষণ, যে ছোটবেলা থেকে আমি কাকে দেখেছিলাম। মানে আসলে তারা তো আমাদের একজন স্বপ্নের নায়িকা ছিল, শাবনূর আপু। তো তাকে দেখে আমি এবার একটু ছবি টবি তুললাম, জাস্ট কথা শুনলাম, তার ভয়েসটা তো ভালোই লাগে। সরাসরি আরো বেশি সুইট শাবনূর আপু। আর ওনার আসলে মন মানসিকতা বেশি ভালো। সে যখন একজন তখন তো আমি এতটা পরিচিত ছিলাম না, তারপরেও যে সুন্দর বিহেভ করে কথা বলে, এটা আসলে শিক্ষণীয়। তো এই যে এত পরিচিত ছিলাম না, বাট এখন পরিচিত হয়ে উঠছেন, তো এই জায়গায় কোনো চেঞ্জেস এসেছে কি আপনার নিজের ভিতরে বা আশেপাশে মানুষের ভিতরে? আমার মাঝে আমি যদি বলি, আমি যে পরিচিতি লাভ করেছি বা খুব অল্প সময়ে খুব দ্রুতই অডিয়েন্সরা আসলে আমাকে চিনে জানে, সেটা যেভাবে হোক, কাজের মাধ্যমে হোক বা ভাইরাল যে ব্যাপারটা হোক বা সিনেমা এখন রিলিজ হচ্ছে। তো সব মিলিয়ে আমি যত বড় হচ্ছি তত আমি বিনয়ী হওয়ার ট্রাই করছি। হয়তো কম বয়সে অনেক কিছু ভুল করেছি, অনেক রাগ ছিল বা অভিমান ছিল যেটা প্রকাশ করতাম। এখন সে জায়গা থেকে আমি অনেক ঠান্ডা একটা মানুষ হয়েছি। বাট দিন যত যাচ্ছে তত আমার কাছে ফিল হচ্ছে আমি যে সিম্পল একটা মেয়ে ছিলাম রাজরিপা, আমি এখনো ওই সিম্পল লাইফটাই লিড করি। আমি স্পেশাল কোনো কিছু আসলে আছে না যে ওভার কোনো কিছু করা, এগুলো আমার পক্ষে আসলেই সম্ভব না। যারা অফ স্ক্রিনে আমাকে দেখে তারা আসলে আমাকে চিনতে পারে না, শুধু অন স্ক্রিনে এসে একটু চেঞ্জ করতে হয় নিজেকে। কিন্তু আপু, লোকে বলে যে অ্যারোগেন্স বা ওই যে সরল সোজা ভাবে থাকলে কোনো নায়িকা হয়ে উঠতে পারে না। এটা ভুল ধারণা। আপনি মনে করেন এটা ভুল ধারণা? আমি দেখেছিলাম যে আমি শাবনূর আপুর লাভ স্টোরি শুনেছি বা শাবানা ম্যাম তাদের শুনেছি, বাট শাবনূর আপুরটা শুনে আমি খুব বেশি ইন্সপায়ার হয়েছি। কারণ আমি শুনেছি সে নাকি যখন শুটিংয়ে যায় সবার সাথে খুব সুন্দর বিহেভ করে, মানে সে যে একদম নায়িকা বোঝাই যায় না। মানে সে মাটিতে বসতে বলে মাটিতে বসে, আপনার তারপর মানে যেভাবে নিজেকে ক্যারি করার দরকার, যেখানে যেভাবে থাকার ওইভাবেই থাকেন। তো এই জিনিসটা আমি দেখেছি এবং খুব কাছ থেকে আমি আমাদের হিরোইন পরিমণি আপু, মাহি আপু, এদের আমি দেখেছিলাম যে ওরা যতই অন স্ক্রিনে অনেক বেশি হয়তো শো আপ করুক, যতটুকু দরকার একজন হিরোইন হওয়ার জন্য, বাট অফ স্ক্রিনে কিন্তু ওরা একদমই নর্মাল, খুবই সিম্পল একটা মানুষ। আমি তাদের সাথে যখন আড্ডা দিয়েছি আমার কাছে মনেই হয়নি যে তারা হিরোইন বা কোনো কিছু, মনে হয়েছে যে খুব কাছের একজন মানুষ বা ছোটবেলা থেকেই তাদের দেখেছি বা চিনেছি, পাড়া প্রতিবেশী, এমনটা ফিল হয়। কিন্তু কাজের ক্ষেত্রে যখন অনেক বেশি রাগ হয়, মেজাজ খারাপ হয়, যখন অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, তখন কিভাবে সামলান তখন তো নিজেকে? শুধু মানে জাস্ট চোখ বন্ধ করে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে আবার জাস্ট ট্রাই করি যে না, এক মেডিটেশনের মতো নিজেকে একটু কন্ট্রোল করে তারপরে, কিন্তু অন্যের উপর কখনো রাগ ছাড়া হয় না। না, হয়
মাঝে মাঝে ঝেড়ে ফেলি। আগে বেশি করতাম, এখন তো একদমই ট্রাই করি যে না থাক, মানুষের সাথে খারাপ ব্যবহার করাটা আসলেই ঠিক না। এই উপলব্ধিটা কি বয়সের সাথে সাথে এসেছে নাকি আপনি আগে থেকে এমন ছিলেন? কিছু কিছু ভুল থেকে শিক্ষা, আবার বয়সেরও একটা ব্যাপার আছে। আপনি আসলে অভিনয়ে কেন এসেছেন? অভিনয় এটা আমার ইচ্ছা থেকে। কেউ ছোটবেলায় ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ মানে লয়ার হতে চায়, কেউ ডিজাইনার হতে চায়। আমার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার, এবং পাশাপাশি একদম মানে যখন থেকে আমি বুঝি তখন আমার অভিনয়ের প্রতি টান ছিল। সিনেমার অভিনেত্রী হব, এই জন্য আসলে এই অভিনয়ের প্রতি আমার টানটা চলে এসেছে। ছোটবেলা থেকে আপনার ডক্টর বা ইঞ্জিনিয়ার এগুলো কখনো ইচ্ছে ছিল কখনোই না, সব কখনোই না। সময়? একদম, হ্যাঁ। আর যখন যে কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করব, তখন আমার স্কুল টিচার বা কলেজ টিচারকে বলতাম আমি ফ্যাশন ডিজাইনার স্টাডি করব, আমি অ্যাক্টিং করব, মডেলিং করব। মানে ওই সময়ের ভাবটা আসলে আমি তাদের কাছে প্রকাশ করতাম। অনেকে আবার হাসতো। আমার ক্লাসের অনেকেই আবার হাসতো, আবার অনেকেই বলতো যে না তোকে দিয়ে সম্ভব, ট্রাই কর। আপনার বেড়ে ওঠা কোন জেলায়? আমার হচ্ছে খুলনা মোংলাপোর্ট। ওইখানে আমার আব্বুর বিজনেস, আমাদের বাড়ি ওইখানেই আছে। বাট আমি আমার বংশ কিন্তু নোয়াখালীর। মানুষ বলে নোয়াখালীর মেয়েরা তো অনেক ডেঞ্জারাস হয়। জানি না। জানেন না? আপনার বন্ধুরা নিশ্চয়ই সেটা বলতে পারবেন, কিন্তু খুলনা বা মংলার কথা মনে পড়ে? হ্যাঁ, কেন পড়ে না? শৈশবে কি করতেন, কিভাবে খুব সময়টা বেশি কাটতো? কান্না চলে আসে যে একটা সময় ওখানে আমি আমার ছোটবেলা থেকে বড় হয়েছি। ওই মানে ওইখানকার রাস্তাঘাট, ঘর বাড়ি, স্কুল কলেজ, আমি গেলেই আমি আমার অতীতের যে জায়গাগুলো সব জায়গায় ঘুরে ঘুরে দেখি। একটা সাইকেল নিয়ে বের হয়ে যাই, আর প্রতিটা মুহূর্তে আমি নিজেকে ফিল করি যে আমি এখানে এই সময়টাই এসেছিলাম, এই কাজ করেছি, ওই মাঠে খেলেছি, এই স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি। মানে সব কিছু মিলে আসলে আমি অনেক কিছু ফিল করি, আমার ভালো লাগে। আপনি তো বাইকও চালাতে পারেন, সেই জার্নিটা কিভাবে শুরু হয়েছে? আমি যখন আমি ক্লাস 4 থেকে সাইকেলটা চালাই। আমি আমার বড় বোনকে দেখে আসলে আমি সাইকেল চালানোর জন্য ট্রাই করি। আর যখন বাইকটা দেখেছি যে আমার বাবা বাইক চালায় বা আশেপাশে ওরা বাইক চালাতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি মেয়ে, এই জন্য চালাতে পারবো না? আমাকে চালাতেই হবে। তখন আমি ক্লাস আমার মনে আছে 7 না 8-এ থাকতে আমি নোয়াখালী আমার মামাতো ভাইয়ের একটা বাইক, মানে সবাই তো আপনার লাঞ্চ করে ঘুমিয়ে পড়ে, আমি বাইকের চাবিটা চুরি করে, মানে আমি তো দেখতাম তারা কিভাবে বাইক চালায়, আমাকে যে এক্সট্রা কেউ এসে শিখিয়েছে তা কিন্তু না, আমি নিজে থেকে চাবি দিয়ে Seriously? স্টার্ট দিয়ে নিয়ে যে আমি কিভাবে স্টার্ট দিতে হয়, কিভাবে মানে চালাতে হয়। আমি শুধু সাইকেল চালাতে পারতাম বিধায় কিন্তু আমি বাইকটা ধরতে পেরেছি। তারপর নিজের মতো করে ঘুরে টুরে তারপর তো আপনার ধরেন অবজারভেশন স্কিল তো দুর্দান্ত। মানে এটার কাউকে ছাড়া একা একা। আরেকটা মজা আছে যে আমি যখন বাইকটা নিয়ে আসি তখন দেখি আমাদের বাড়ির রাস্তার মাথায় আমার মামতো ভাই দাঁড়ায় আছে, আমি বাইকটা কোনো রকম ফেলে দৌড়। অ্যাক্সিডেন্ট করেননি কখনো বাইক না, চালাতে বাইকে গিয়ে? কখনো অ্যাক্সিডেন্ট হয়নি। তবে মুক্তি সিনেমার সময় আমি যখন স্টান্ট করতে যাই, ওইটাই আমার ফার্স্ট, মানে আমার বাইকের পেছন থেকে একজন গাড়ি মেরে দেয়। ও, তার মানে দোষটা আপনার ছিল না? আমার ছিল না। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে কোনো? হ্যাঁ হ্যাঁ, আমার বুকের এই যে সাইড থেকে হাড় ফেটে গিয়েছিল। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো, বাট মাঝে মাঝে ব্যথাটা হয়। যদি আপনার কারো বায়োপিকে অভিনয় করতে বলা হয়, আমাদের ঢাকার মানুষের, ঢালিউডের কোন নায়িকার চরিত্রে আপনি অভিনয় করতে চাইবেন? পরিমণি আপু। ও বাহ! কিন্তু পরিমণি কেন? অ্যাকচুয়ালি আমি যখন পরি আপুকে দেখেছিলাম, তার জীবনে মানে এই ইন্ডাস্ট্রিতে বা তার জীবন মানে জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত তার জীবনে অনেক ঘটনাই আসলে ঘটেছিল, যেটা খুবই মানে একটা সিনেমার গল্পকেও হার মানায়। তার সাহস, তার প্রতিবাদ, সব কিছু মিলে আসলে পরি আপুকে আমার খুবই ভালো লাগে। এবং তার আত্মবিশ্বাস এতটাই বেশি যে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। তার এই That's সাহস, inspiring. হ্যাঁ তার এই সাহস, এই তার জীবনের নানা স্টোরি নিয়ে আসলে যদি সিনেমা হয়, আমি ইনশাল্লাহ রাজি করতে। আমাদের সফলতার তো শেষ নেই। নিজেকে কোথায় দেখতে পেলে নিজেকে সফল ভাববেন? এখন সব সময়
বলেছি আমি যে বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে এই ছোট্ট রাজরিপা নামটা আমি দেখতে চাই। তাহলে এবার আবার আমরা ময়নাতে ফিরে আসি। অনেক কথা হলো আপনার সাথে। ময়না তো প্রেক্ষাগৃহে চলছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ময়না নিয়ে? অবভিয়াসলি বলবো, একটা কথাই বলার আছে যে বর্তমান পরিস্থিতিতে হয়তো আমাদের হলে সিনেমা চলছে না, তারপরেও যে আপনারা সিনেমা হলে সিনেমা এসে দেখেছেন, এটা আসলেই আমি এটার জন্য অনেক প্রাউড ফিল করছি। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তবে আমার ইন্টারেস্টের জন্য একটা কথা বলছি, কেউ সিনেমা ফ্লপ বলে কোনো আর্টিস্টকে বা কোনো সিনেমাকে অপমান করার দরকার নেই, কারণ আমাদের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। তো এই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আগে আমাদের মানসিকভাবে মানে মনের দিক থেকে ভালো হতে হবে, সাপোর্টিভ হতে হবে, এবং সিনেমা কতটুকু ভালো গিয়েছে বা সিনেমা কেমন বানিয়েছে বা যাই হোক, কিন্তু ওইখান থেকে যে আর্টিস্ট আমরা যে বের হয়ে এসেছি, আমরা কতটা ভালো অভিনয় করেছি বা আমরা বড় পর্দায় পারবো কিনা, সেটা নিয়ে আসলে আলোচনা করা উচিত এবং সেই প্রশংসাটা করা উচিত, যেগুলা আমার জার্নালিস্ট ভাইদের সাপোর্ট নিয়ে একটু কথা বলছি। এই পর্যন্ত এখন পর্যন্ত মানে আমি আমার জার্নালিস্টদের কাছ থেকে যে পজিটিভ ভাইবটা পাই, এটা আসলে আমার জন্য অনেক সাপোর্ট করেছে এই সিনেমাতে বলেন বা অন্যান্য কাজে বলেন। তারাই আসলে আজকে রাজরিপা নামটা যে হাইলাইট করার দরকার হয়, এটা কিন্তু তারা করেছে। আপনার সিনেমার যে আর্টিস্ট যারা ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার সিনেমার হিরো যারা ছিল তারা অনেক সাপোর্টিভ ছিল। 4 জন হিরো ছিল, কায়েস আরজু, আমান রেজা, আফান মিথুল, আরিফিন জিলানি, এবং গেস্ট অ্যাপারেন্সে ছিল আমাদের জ্যাজের হিরোইন জলি আপু এবং আমাদের নবাগত হিরো শিশি সর্দার এবং কণ্ঠশিল্পী আপন। আর সিনিয়র যারা গার্ডিয়ান হিসেবে আমরা বিভিন্ন ক্যারেক্টারে পাই, সেটা হচ্ছে সুব্রত আঙ্কেল, মোমেনা চৌধুরী আন্টি, নাদের চৌধুরী ভাই। তো সবাই মিলে আসলে অনেক একটা প্যাকেজ ছিল ময়না সিনেমার গল্প অনুযায়ী। খুব ভালোভাবেই আমরা শুটিংটা কমপ্লিট করেছি এবং এই ময়না সিনেমার গল্প এতটাই সুন্দর, আসলে হলে যখন দর্শক এসে সিনেমাটা দেখেছেন তখন বলেছেন যে একদম বাস্তব যে গল্পটা আমরা যেটা দরকার ছিল ময়না সিনেমা ওটাই পেয়েছি, এবং রাজরিপাকে ভালোই লেগেছে। সব মিলে আসলে মোটামুটি ভালো ছিল এবং আমার হিরোরাও কিন্তু অনেক প্রশংসিত হয়েছে, এবং এর জন্য আমি আমার আলিমুল্লাহ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি, যিনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, এই নারী কেন্দ্রিক সিনেমায় আমাকে প্রধান ক্যারেক্টারে দিয়েছেন। ময়নার জন্য অনেক অনেক শুভকামনা এন্ড ধন্যবাদ আপনাকে রাজরিপা আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।